আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। আবুধাবিতে রাশিয়া ইউক্রেনের সঙ্গে গোপন বৈঠক যুক্তরাষ্ট্রের। 15 ফিলিস্তিনের লাশ ফেরত দিল ইসরায়েল। 7 অক্টোবরের ব্যর্থতায় ইসরায়েলের বহু সামরিক কমান্ডার বরখাস্ত। ইসরায়েলে জুড়ে তোলপাড়। তেহরানে হঠাৎ সুনিক বুম, ইসরায়েলি বিমানের অনুপ্রবেশ। গুজব প্রত্যাখ্যান, ইমরান খান সুস্থ আছেন নিশ্চিত করলেন কারা কর্তৃপক্ষ। সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি ছুড়ল নিরাপত্তা বাহিনী। ঝড় বন্যায় নতুন চ্যালেঞ্জের মুখে গাজার গৃহহীন ফিলিস্তিনিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। আবুধাবিতে রাশিয়া ইউক্রেনের সঙ্গে গোপন বৈঠক যুক্তরাষ্ট্রের। চলমান যুদ্ধের অবসানের লক্ষ্যে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান এবং রুশ প্রতিনিধি দলের মধ্যে সরাসরি আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গোপনে একটি বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা এবং বৈঠকের সাথে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার 24 নভেম্বর আবুধাবিতে পৌঁছান মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল এবং রাতেই রুশ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শুরু করেন। মঙ্গলবারও আলোচনা অব্যাহত ছিল। প্রতিবেদন মতে রুশ প্রতিনিধি দলের সঙ্গে সময় বৈঠক শেষে ড্রিসকল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কিরিলো বুদানভের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র সমর্থিত 28 দফা শান্তি প্রস্তাব নিয়ে জেনেভায় ইউক্রেনীয় এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনার বড় অগ্রগতির পর আবুধাবিতে আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রতিবেদন মতে আবুধাবিতে 3টি পক্ষ যৌথভাবে বৈঠক করছে নাকি পৃথকভাবে আলোচনা করছে তা স্পষ্ট নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে গত সপ্তাহে 28 দফা শান্তি প্রস্তাব সামনে আনে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার 20 নভেম্বর প্রস্তাবটি ইউক্রেনীয় কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। প্রস্তাবটি নিয়ে গত রোববার 23 সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপের নেতারা। বৈঠকের পর প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, কিন্তু এখনও কিছু কাজ করার বাকি আছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন, এখন এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল আমাদের কথা শুনছে। ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা ফাঁস হওয়া প্রস্তাবের শর্তগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাশিয়ার পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। একই সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে সমাধানের একটি ভিত্তি হিসাবেও এই প্রস্তাবগুলোকে স্বাগত জানানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, তার দেশকে একটি ভীষণ কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে। হয়তো মর্যাদা হারানো অথবা একজন গুরুত্বপূর্ণ অংশীদার হারানোরও ঝুঁকি আসতে পারে। 15 ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরায়েল। ইসরায়েলি এক বন্দির লাশ বিনিময়ে 15 ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরায়েল। বুধবার তাদের লাশ ফেরত দেওয়া হয়েছে। এপি এর খবরে বলা হয়েছে, হামাস 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে যেসব ইসরায়েলিকে বন্দী করে নিয়ে গেছে তাদের মধ্য থেকে এখনও দুজনের লাশ ফেরত দেয়নি। তার একজন ইসরায়েলি, অন্যজন থাই নাগরিক। 7 অক্টোবরের ব্যর্থতায় ইসরায়েলের বহু সামরিক কমান্ডার বরখাস্ত। ইসরায়েলে জুড়ে তোলপাড়। 2023 সালের অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী বেশ কয়েকজন উন্নত কর্মকর্তাকে বরখাস্ত করে এবং অন্যদের নিন্দা করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার 24 নভেম্বর আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা জেনারেলদের তালিকায় সামরিক গোয়েন্দা, অপারেশনস এবং দক্ষিণ কমান্ডের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও ঠিক কতজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেদন মতে গাজা উপত্যকায় ধ্বংসাত্মক যুদ্ধের সূত্রপাত করা ওই হামলার তদন্ত শুরু করার আগেই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল ইসরায়েল সরকার। ইসরায়েলি সেনাবাহিনী রবিবার এক বিবৃতিতে ঘোষণা করেছে যে বেশ কয়েকজন কর্মকর্তাকে রিজার্ভ ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং তারা আর সেনাবাহিনীতে কাজ করবেন না।
সামরিক প্রধান জেনারেল ইয়াল জামির বলেছেন, আইডিএফ ইসরায়েলি সেনাবাহিনী 7 অক্টোবরে রাষ্ট্রের বেসামরিক নাগরিকদের রক্ষা করার প্রাথমিক মিশনে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, এটি একটি গুরুতর প্রবল পদ্ধতিগত ব্যর্থতা। সেই দিনের শিক্ষা তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যতের জন্য এগুলো আমাদের দিক নির্দেশনা হিসাবে কাজ করবে। তেহরানে হঠাৎ সৈনিক বুম, ইসরায়েলি বিমানের অনুপ্রবেশ। তেহরানে মঙ্গলবার বড়সড় একটি সৈনিক বুম শোনা যায়। এ নিয়ে কৌতূহল দেখা দেয়। গুঞ্জন ছড়ায় ইসরায়েলি বিমান অনুপ্রবেশ করেছে। তবে ইরান দাবি করেছে তেমন কোনো ঘটনা ঘটেনি। তেহরান জানিয়েছে বিমানবাহিনীর একটি রুটিন প্রশিক্ষণ ফ্লাইট থেকে এই শব্দের সৃষ্ট। একটি মিগ-29 যুদ্ধবিমান এই শব্দ বলে দাবি করা হয়েছে। ইরানি বিমান বাহিনী দেশের আকাশসীমায় কোনো ইসরায়েলি অনুপ্রবেশের দাবি কঠোরভাবে অস্বীকার করেছে। বুধবার এক বিবৃতিতে ইরানি বিমান বাহিনী জানায়, এই ফ্লাইটটি ইরানের সেনাবাহিনীর অন্যান্য যুদ্ধবিমানের ফ্লাইটের মতোই ইরানের আকাশে স্থিতিশীল নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি রুটিন এবং দীর্ঘদিনের ব্যবস্থা, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ইরান এবং ইসরায়েলের মধ্যে জুনের 12 দিনের যুদ্ধের পর থেকে একটি অস্বস্তিকর যুদ্ধবিরতি বিরাজ করছে। তাদের এই প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রয়েছে এবং উভয় দেশের কর্মকর্তারাই হুঁশিয়ারি দিয়েছেন যে যুদ্ধ পুনরায় শুরু হলে তারা একে অন্যের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেবেন। ইসরায়েলি আউটলেট জেফিডের একটি রিপোর্টের পরই ইরানের পক্ষ থেকে এই অস্বীকার আসে। ওই রিপোর্টে দাবি করা হয়েছিল যে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো নজরদারির জন্য স্বল্প সময়ের জন্য ইরানের সীমান্তের কাছে ইরাকের পূর্বাঞ্চলীয় আকাশসীমায় প্রবেশ করেছিল। তবে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রকও বিদেশে অনুপ্রবেশের বিষয়টি প্রত্যাখ্যান করে জানায়, দেশের কয়েকটি প্রদেশে শোনা বিমানের শব্দগুলো ইরাকি বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ ছিল। গুজব প্রত্যাখ্যান। ইমরান খান সুস্থ আছেন নিশ্চিত করলেন কারা প্রতিরক্ষা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে আছেন বলে জানিয়েছে রাওয়ালপিন্ডির এই কারাগার কর্তৃপক্ষ। এছাড়া তিনি সুস্থ আছেন বলেও জানিয়েছে তারা। গতকাল বুধবার ২৬ নভেম্বর গুজব ছড়ায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এর জবাবে এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ বলেছে যে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে। ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দেওয়া হয়। এছাড়া সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা, রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। অনেক নাটকীয়তার মধ্যে ২০২৩ সালে তাকে গ্রেফতার করা হয়। একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেফতার করা হয়। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে জেলেই আছেন তিনি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন তিনি যেই সুবিধা পেতেন ইমরান খানের চেয়েও বেশি পাচ্ছেন। খাজা আসিফ বলেন, তার জন্য যে খাবার আসে তার মেনু দেখুন, এগুলো 5 তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশনও আছে। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের যন্ত্রাংশও আছে বলে দাবি করেন আসিফ। সাবেক প্রধানমন্ত্রীর ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি করেন আসিফ। সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি ছুড়ল সেনাবাহিনী। সিরিয়ার উপকূলীয় শহর ও আলাউই মনোখ সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হোমস, জাবলে ও লাতাকিয়ায় সরকার বিরোধী দুটি গোষ্ঠীর শান্তিপূর্ণ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলি ছুড়েছে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সেনাবাহিনী। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের পর গত বছর ডিসেম্বরে সশস্ত্র বিদ্রোহীদের সামরিক অভিযানে সিরিয়ার শিয়া প্রধান আলাভি মুসলিম সম্প্রদায়ের নেতা ও প্রেসিডেন্ট বাশার আল আসাদ পদচ্যুত হন এবং রাশিয়ায় পালিয়ে যান। এরপর প্রাকিন আল কায়দা নেতা আহমেদ আল-শারের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপরও সহিংসতা থামেনি। গত 1 বছরে বেশ কয়েকটি সাম্প্রদায়িক সহিংসতার সাক্ষী হয়েছে সিরিয়া। চলতি সপ্তাহে আবারও বিক্ষোভ শুরু হয়েছে আলাউই অধ্যুষিত হোমস, জাবল ও লাতাকিয়ায়, প্রধানত জীবনযাত্রার অবনতি এবং সম্প্রদায়ের মানুষের উপর সরকারি নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ করেছে তারা। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SSOHR জানিয়েছে, গত কয়েকদিন ধরে লাতাকিয়ার জাবলে প্রদেশের বিভিন্ন এলাকায়
শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত রয়েছে। লাতাকিয়ার আল আজহারি ও জাবলের আল ইমারা চৌরাস্তায় ভিড় সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। আসাদ সরকারের পতনের পর থেকে এটা আলাউইদ কমিউনিটির সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। এসএসওএইচআর জানিয়েছে, গত মঙ্গলবার লাতাকিয়ার আল আজহারি, আল জেরা ও আল থাওরা গোলচত্বর এবং আল হামাম স্কোয়ার এলাকার সেনাবাহিনী বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়, যেখানে তারা জাবলের ব্রিজ ও বাইপাসের মতন প্রধান রাস্তাগুলো অবরোধ করে বিক্ষুব্ধদের ঘিরে ফেলার চেষ্টা করে। এরপর বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করার জন্য সেনাবাহিনী গুলি চালায়, আলাউইদ সামাজিক অধ্যুষিত কিছু এলাকার গলি বন্ধ করে দেয় এবং সেনাবাহিনী মোতায়েন করে। বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও ব্যক্তিগত সম্পত্তির উপর হামলার ঘটনাও ঘটেছে। সরকারি সেনাবাহিনীর দমন-পীড়ন ও গুলি সত্ত্বেও বিক্ষোভ থামেনি। আজও বুধবার প্রতিবাদ অব্যাহত রয়েছে। এদিকে হামা প্রদেশের গ্রামীণ অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ঝড় বন্যায় নতুন চ্যালেঞ্জের মুখে গাজার গৃহহীন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নামেই মাত্র যুদ্ধবিরতি হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়মিতই হামলা চালাচ্ছে ইসরায়েল। 2 বছরেরও বেশি সময় ধরে এই গণহত্যামূলক যুদ্ধের ফলে প্রায় 20 লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে এখন অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। খাদ্য ও পানির সংকটে অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছেন। এর মধ্যে নতুন দুর্ভোগ হিসেবে হাজির হয়েছে শীতকালীন ঝড় এবং বন্যা। একদিকে ঝড় এসে উড়িয়ে নিচ্ছে অস্থায়ী তাঁবুগুলো, অন্যদিকে তাঁবুতে ঢুকছে বন্যার পানি, যা গাজার বাসিন্দাদের টিকে থাকার পথে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। গাজা ইতিমধ্যে তীব্র বিরূপ আবহাওয়ার সম্মুখীন হয়েছে। মঙ্গলবার গাজা উপত্যকায় ঝড় ও ভারী বৃষ্টিপাতের ফলে হাজার হাজার গৃহহীন মানুষ চরম দুর্ভোগে পড়েন। তীব্র শীতকালীন ঝড়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে দিশেহারা হয়ে পড়েন অসহায় মানুষগুলো। গাজা শহর থেকে আল জাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, গত 24 ঘন্টায় আমরা এখানে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং তাপমাত্রা নিম্নগতি দেখেছি, যার ফলে বিস্থাপিত মানুষ আশ্রয় নিয়েছে। এমন অনেক এলাকা কাদা জলে ভরে গেছে। তিনি আরও যোগ করেন, এখানকার এমন কিছু এলাকা রয়েছে যেগুলো পুরোপুরি পানিতে নিমজ্জিত হয়েছে, যা ভারী বৃষ্টিপাতের ফলে প্লাবিত হয়েছে এবং নর্দমার জলের সাথে মিশে গেছে, যা এখানকার মানুষের বসবাসের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই পরিস্থিতিতে পরিবারগুলোকে কেবল বালতি ব্যবহার করে তাদের তাঁবু থেকে কাদা জল বের করতে হচ্ছে এবং তার সঙ্গে পাথর ও সিমেন্টের ব্লক মতন অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে তাঁবুগুলো ধরে রাখতে হচ্ছে। আসমা ফায়াদ নামে একজন বিস্থাপিত ফিলিস্তিনি বলেন, সব তাঁবু ধ্বংস হয়ে গেছে। তাঁবুগুলো কেবল কাপড় দিয়ে তৈরি ছিল। শিশুরা ডুবে যাচ্ছে। পরার জন্য কোনো পোশাক অবশিষ্ট নেই। উম্মে আহমেদ আওদা তার তাঁবুর বাইরে দাঁড়িয়ে বলেন, এই দুর্ভোগ, এই বৃষ্টি এবং নিম্নচাপ, এটি শুধু শীতের শুরু এবং আমরা ইতিমধ্যেই প্লাবিত। আমরা নতুন তাঁবু পাইনি। আমাদের তাঁবু 2 বছরের পুরনো এবং এগুলো সম্পূর্ণ জীর্ণ। গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী সংস্থা বলে, মুষলধারে বৃষ্টিপাতের ফলে কমপক্ষে 13,000 তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার মাহমুদ বলেন, এই বিস্থাপিত মানুষের আশ্রয় নেওয়া স্থানগুলোর বেশিরভাগই মুক্ত জায়গায় অথবা ধ্বংস হয়ে যাওয়া অনেক ভবনের ধ্বংসাবশেষে স্থাপন করা হয়েছে। ভবনগুলোর সমস্যা হলো দেওয়ালে এবং ছাদে ফাটল ধরেছে, যার ফলে ভবনগুলোতে বসবাস করা ঝুঁকিপূর্ণ এবং কঠিন। তাছাড়া সবার জন্য পর্যাপ্ত তাঁবু নেই। ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ আল শাওয়া বলেন, এখনও বিস্থাপিত প্রায় 15 লক্ষ মানুষকে আশ্রয় দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে কমপক্ষে 3 লাখ তাঁবুর প্রয়োজন।